প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা বরাবরের মতোই অনেক বেশি ভালো আছো। সো আজকে আমি কার্যপত্র এবং সমন্বয়ের ধারাবাহিক এই ভিডিও টিউটোরিয়াল সিরিজের 10ম পর্বে আলোচনা করব আরেকটি সমন্বয় এবং কার্যপত্র নিয়ে। আমি তোমাদেরকে বলেছিলাম আমি টোটাল 3টি অঙ্ক আমার নিজের মতো করে সাজিয়েছি। এর মধ্যে 2টি অঙ্ক তোমাদের আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি, আরেকটি অঙ্ক আজকে আমি করব। তো প্রিভিয়াস 2টি অঙ্কতে মোটামুটি আমি যেহেতু নিজের মতো করে সাজিয়েছি, আমি চেষ্টা করেছি রেওয়ামিলের প্রতিটি হিসাবের বিপরীতে যাতে করে একটি সমন্বয় থাকে। কারণ তোমরা জানো বইয়ের মধ্যে যদি তোমরা অঙ্কটি করতে যাও, দেখা গেছে এখানে সমন্বয় থেকে 3টা বা 4টা, তো সবগুলো সমন্বয় একসাথে জানাটা আমাদের হয় না, সুযোগটা হয় না। এই জন্য আমি অঙ্কগুলো সাজিয়েছি যাতে করে প্রতিটি হিসাবের বিপরীতে একটি করে সমন্বয় থাকে, যাতে করে মোটামুটি সবগুলো সমন্বয় আমরা একটি অঙ্কের মধ্যে এনে আমরা আলোচনা করতে পারি। তো এই অঙ্কগুলোকে আমি 3টি পর্বে সাজিয়েছি, এর মধ্যে 2টি পর্ব আমি কমপ্লিট করেছি। 2টি পর্বের মধ্য দিয়ে আরেকটি পর্ব আমি করেছি যাতে করে সমন্বয়ের মধ্য থেকে কিভাবে তুমি অ্যাডজাস্টমেন্টের পরিমাণটুকু বের করতে পারো, এটি যাতে তুমি ক্লিয়ারলি বুঝতে পারো। অনেকে কিন্তু বুঝে না, সমন্বয়ের মধ্যে যদি একটু ঘুরিয়ে পেঁচে দেয় তখন তারা অ্যাডজাস্টমেন্টটা বের করতে পারে না। যাতে করে ওই অ্যাডজাস্টমেন্টের পরিমাণটা তোমরা পারফেক্টলি বের করতে পারো, এই জন্য আমি স্পেশালি একটা ক্লাস করেছি। এবং আমি তোমাদেরকে স্ট্রংলি রিকমেন্ড করব, যারা এখনও প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসো, কারণ এই ক্লাসগুলো সকল রহস্য আমার প্রিভিয়াস ক্লাসগুলোতেই উন্মোচন করা আছে। সো আজকে আমরা আরেকটি অঙ্ক করতে যাচ্ছি। এই অঙ্কটির বিশেষত্ব হচ্ছে, আমরা জানি সমন্বয়ে যা বলা থাকে আমরা মূলত কি রেওয়ামিলের দিকে তাকিয়ে রেওয়ামিলের উপর বেস করে, রেওয়ামিলের মধ্যে যদি সম্পদ দায় বা আয় ব্যয় থাকে তার উপর ভিত্তি করে আমরা সমন্বয়টা বের করি। কিন্তু এর মধ্যে কিছু কিছু সমন্বয় আছে যেগুলো রেওয়ামিলের কোনো হিসাবের সাথে ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, আমরা ডিরেক্ট সরাসরি সমন্বয় পড়েই সমন্বয়ের জাবেদা দিয়ে দিতে পারি, যেগুলোকে আমি আমার ভাষায় সরাসরি সমন্বয় নামে আখ্যায়িত করলাম আমার মতো করে আর কি। তো চলো অঙ্কটা শুরু করার আগে দেখি রেওয়ামিলে কী আছে। রেওয়ামিলে আছে সেবা আয় 40,000 টাকা, এটি আমার জন্য একটি আয়, বুঝতেই পারছি। মণিহারি 5,000 টাকা, তো মণিহারি আমার জন্য কি একটি খরচ, তো মণিহারি খরচ আছে আমার জন্য 5,000। তারপরে মজুরি নামে খরচ আছে 18,000, ক্রয় নামে একটি খরচ আছে 30,000, বিক্রয় নামে একটি আয় আছে 50,000, বেতন নামে একটি খরচ আছে 20,000। ওয়েট, আমি জানি অনেকের মনে এই কোয়েশ্চনটা আসছে যে এখানে বলা আছে সেবা আয়, আবার বলা আছে ক্রয় বিক্রয়। তোমরা সবাই জানো সেবা দানকারী প্রতিষ্ঠান এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান এক নয়। তো আমি আসলে ইচ্ছে করেই দুটিকে একসাথে অ্যাড করছি যাতে করে কয়েকটা সমন্বয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু নর্মালি কখনোই সেবাদানকারী প্রতিষ্ঠান এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান একসাথে থাকবে না। সো আশা করছি আমার এই বিষয়টুকু তোমরা স্বাভাবিক দৃষ্টিতেই নিবা। এটা আমাদের জাস্ট বোঝার সুবিধার্থে দুটিকে আমি একসাথে করেছি, কিন্তু নর্মালি মনে রেখো সেবাদানকারী প্রতিষ্ঠান এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান দুটি আলাদা প্রতিষ্ঠান। সেবাদানকারী প্রতিষ্ঠানের যদি অঙ্ক থাকে তাহলে ওইখানে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কোনো হিসেব থাকবে না, ঠিক আছে? তাহলে এগুলো আমি দিয়েছি জাস্ট আমাদের বোঝার জন্য, যাতে সবগুলো সমন্বয়ে একসাথে আলোচনা করতে পারে, এই জন্য। তো এখানে আমি লিখে দিয়েছি অবশ্যই বিশেষ দ্রষ্টব্য হিসাবে যে সেবাদানকারী প্রতিষ্ঠান এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের হিসাব কখনোই একসাথে থাকবে না, এখানে শুধু বোঝানোর স্বার্থে একসাথে দেখানো হয়েছে। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো সমন্বয়গুলো আমরা সমাধান করি। প্রথম সমন্বয়ে বলা আছে সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল করা হয়নি। ধরে নাও তুমি একজন আইনজীবী, তুমি তোমার মক্কেলকে 7,000 টাকা মূল্যের সেবা দিয়েছো কিন্তু এখনও বিল করোনি। যেহেতু তুমি বিল করোনি, সো এটি কিন্তু হিসাবের খাতায় তুলাই হয়নি। হিসাবের খাতা বলতে আমি বোঝাচ্ছি কি সাধারণ জাবেদাভুক্ত তুমি করোনি। তো যেহেতু এটি জাবেদাভুক্ত করোনি, এর মানে কিন্তু এটি রেওয়ামিলে আসার প্রশ্নই আসে না, কারণ যেহেতু জাবেদা করোনি তার খতিয়ান হয় নাই, যেহেতু খতিয়ান হয় নাই সুতরাং ওইখান থেকে রেওয়ামিলের মধ্যেও আসার কথা নয়। তো যেগুলো হিসাবভুক্ত হয়নি এগুলোর সমন্বয় জাবেদা পৃথিবীর সবচেয়ে সহজ। কেন সহজ?
যেহেতু এটি জাবেদাভুক্তই হয়নি, এখন নতুন করে জাবেদাভুক্ত করে দিব, অর্থাৎ একদম সাধারণ জাবেদা যেটা ওইটাই হবে। সো সেবা প্রদান করেছি কিন্তু বিল করিনি, এর মানে সেবাটা বকেয়া আছে। তো সেবা যদি বকেয়া থাকে তোমরা সবাই জানো সেবা আই ক্রেডিট, কারণ যদিও বকেয়া আছে আমি তো সেবাটা দিয়ে দিয়েছি, আমার আয় হয়ে গেছে কনফার্ম, সেবা আই ক্রেডিট। আর টাকা কি আমরা পেয়েছি? না, এখনও পাইনি, টাকাটা পাবো। তাহলে আমরা বলতে পারি কি, তো কার কাছ থেকে টাকা পাবো? দেনাদারের কাছ থেকে। এই সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেনাদার শব্দটা আমরা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি প্রাপ্য হিসেব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এমন কোনো সমন্বয় তোমরা পাও যেখানে বলা আছে সেটি হিসাবভুক্ত হয়নি বা হিসাবের খাতায় লেখাই হয়নি, তখন কিন্তু একদমই সহজ সমন্বয় জাবেদাটা কী হবে, জাস্ট ওই সমন্বয়টির বা ওই এন্ট্রিটির সাধারণ জাবেদা দিয়ে দিবা। সো হিসাবভুক্ত হয়নি কথাটি থাকলেই তার সাধারণ জাবেদা দিয়ে দিবা, একদম সিম্পল। রেওয়া মিলে কী আছে এই বিষয় নিয়ে আমাকে আর মাথা ঘামানোর প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? যেহেতু এটি হিসাবভুক্তই হয়নি, জাবেদাভুক্তই হয়নি, এর মানে রেওয়া মিলে তো আসার এটার প্রশ্নই আসে না। সো রেওয়া মিলের দিকে তাকিয়ে আমার সময় ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। হিসাবভুক্ত হয়নি, জাবেদাভুক্ত হয়নি লেখা থাকলেই জাস্ট সাধারণ জাবেদা দিয়ে দেব। কী কী বলা থাকতে পারে? হিসাবভুক্ত হয়নি, জাবেদাভুক্ত হয়নি, অথবা বলা থাকতে পারে অলিখিত, অর্থাৎ লেখা হয়নি। এই সমন্বয়টি কিন্তু নিচের লাইনের মতো করে বলা থাকতে পারে যে সেবা অনাদায়ী রয়েছে, অর্থাৎ সেবা আমি দিয়েছি কিন্তু এখনো আদায় হয়নি। তো যদি আমি সেবা দিয়ে থাকি, টাকাটা না আদায় করে থাকি, তো এটা একটা কি বকেয়া সেবা আয়ের জাবেদা হবে। অর্থাৎ সেবা আমি দিয়েছি, ওই যে সেবা আয় ক্রেডিট, টাকা পাইনি, অর্থাৎ টাকা পাবো কার কাছ থেকে? দেনাদারের কাছ থেকে, প্রাপ্য হিসাব ডেবিট, একই কথা। অথবা বলা থাকতে পারে সেবা প্রদত্ত হয়েছে, অর্থাৎ আমি সেবাটা দিয়েছি কিন্তু লিপিবদ্ধ করা হয়নি, একই কথা, লিপিবদ্ধ করে দিব, একদম সিম্পল। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার দ্বিতীয় সমন্বয়টি পড়ছি। মণিহারি 2000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। এই যে মজুরি 18,000 টাকা, এই 18,000 টাকার মধ্যে মণিহারির 2000 টাকা ভুলবশত আমরা লিখে ফেলেছিলাম। সো যেহেতু এটি মজুরির ভেতরে চলে আসছে ভুলে, তো মজুরি থেকে বাদ দিয়ে দাও, আর যার সাথে তার থাকার কথা ওইখানে নিয়ে যাও। যেহেতু এটা অ্যাকচুয়ালি মণিহারি খরচ, তো মণিহারির সাথে যোগ দাও। সো ভুলবশত যার ভেতর থাকবে সেটিকে মাইনাস করবা, সত্যিকার অর্থে সেটি যার, তার সাথে যোগ দিয়ে দিবা, একদম সিম্পল। সো মজুরির ভেতর যেহেতু ভুলবশত চলে আসছে, সো মজুরিকে আমি উল্টে দিব, কারণ এটি তো আর মজুরির অংশ নয়। সো মজুরিকে আমি ক্রেডিট করে দিলাম। কতটুকু কমাবো? 2000 টাকা। ওকে, আর কার ভেতরে চলে যাবে? মণিহারির ভেতর। সো কখনো যদি একটি আরেকটির ভেতরে অন্তর্ভুক্ত থাকে, তাহলে যার ভেতরে ভুলবশত চলে আসছে ওইটিকে বিয়োগ করে দিবা, আর যেখানে তার যাওয়ার কথা তার সাথে নিয়ে যোগ করে দিবা, সিম্পল। আরেকটি আমি উদাহরণ দেখিয়েছি এখানে, যে মজুরি 1000 টাকা বেতনের অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ বেতন 20,000 টাকা, এর মধ্যে এমন 1000 টাকা আছে যা বেতন না, মূলত মজুরির, ভুলবশত বেতনের মধ্যে আমরা নিয়ে আসছি। সো বেতন থেকে মাইনাস করে দিব, এবং যার সাথে যাওয়ার কথা, অর্থাৎ যেহেতু সেটি একটু মজুরি, ওই মজুরির সাথে কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। সো যেহেতু এটি বেতনের মধ্যে ভুলবশত চলে আসছে, সো বেতনটাকে কমিয়ে দাও 1000, আর কার ভেতর সেটি যাবে? মজুরি খরচের ভেতর চলে যাবে। সো কখনো যদি ভুলবশত একটি হিসাব আরেকটি হিসাবের মধ্যে চলে যায়, ভুলে যে হিসাবের মধ্যে চলে যাবে ওইটি থেকে বিয়োগ করে দিবা, আর যার সাথে অ্যাকচুয়ালি তার যাওয়ার কথা তার সাথে যোগ করে দিবা, সিম্পল। এবার চলো পরবর্তী সমন্বয়টি আলোচনা করি। এখানে বলা আছে ক্রয় হিসাবভুক্ত হয়নি। এই তো মজার, যদি কখনো বলা থাকে হিসাবভুক্ত হয়নি, অথবা লেখা থাকে অলিখিত, অথবা লেখা থাকে হিসাবের বইতে লিপিবদ্ধ হয়নি, জাস্ট সাধারণ জাবেদা দিয়ে দিবা, ঠিক আছে? তো লেখা আছে ক্রয় হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ জাবেদার বইতেই লিখি নাই, এখন জাবেদা লিখে দিব,
তো ক্রয় হিসাবভুক্ত হয়নি, ক্রয়ের সাধারণ জাবেদা দিয়ে দিবা। ক্রয়ের সাধারণ জাবেদা কী হবে বলো তো? ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদারকে অনেকে প্রদেয় হিসাব বলে। এখন কোয়েশ্চন হচ্ছে, ক্রয় হিসাবভুক্ত হয়নি, সেটিকে আমি নগদে ক্রয় না ভেবে বাকিতে ক্রয় ভেবে কেন আমরা জাবেদাটা দিলাম? কারণ যখন কোনো হিসাবভুক্ত হয়নি বা অলিখিত থাকে, আমরা ন্যাচারালি বা সাধারণত আমরা ধরে নেই ওই লেনদেনটি বাকিতে সম্পাদন হয়েছিল। আমরা কিন্তু ব্যাখ্যাতে লিখে দিব যে বাকিতে ক্রয়কৃত পণ্য হিসাবভুক্ত হয়নি, এখন হিসাবভুক্ত করা হলো। তুমি যদি এটিকে নগদে ক্রয় হিসাবেও ধরে অঙ্কটি করো তাও কিন্তু হবে, কিন্তু ব্যাখ্যাতে এটা ক্লিয়ার করে দিবা, ব্যাখ্যাতে লিখে দিবা এটি নগদে ক্রয় করা হয়েছিল কিন্তু হিসাবভুক্ত হয়নি, এখন হিসাবভুক্ত করা হলো। কিন্তু নর্মালি হিসাবভুক্ত হয়নি অলিখিত কথাটা থাকলে তুমি ধরে নিবে এটি বকেয়া। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। তার পরবর্তী জাবেদাটাও সেম, হিসাবভুক্ত হয়নি, বিক্রয় হিসাবভুক্ত হয়নি, অলিখিত বিক্রয় অথবা বিক্রয় হিসাবের বইতে লেখা হয়নি বা লিপিবদ্ধ হয়নি। সুতরাং বাকিতে বিক্রয়ের সাধারণ জাবেদা কি লিখব? বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু এটা বকেয়া, আমরা লিখে দেব দেনাদার বা প্রাপ্য হিসাব। তারপর লেখা আছে ক্রয় ফেরত হিসাবভুক্ত হয়নি। ভালো করে খেয়াল করছো কি? আমি কিন্তু রেয়ামিলের দিকে তাকানোর প্রয়োজন পড়ছে না। কেন? হিসাবভুক্ত হয়নি মানে হিসাবের বইতেই লিখিনি। তো হিসাবের বইতেই যদি না লিখি, আমার রেয়ামিলের দিকে তাকানোর কোনো দরকার নাই, জাস্ট সাধারণ জাবেদা। ঠিক আছে, এই জন্যই আমি এই সমন্বয়গুলিকে নাম দিয়েছি সরাসরি সমন্বয়, অর্থাৎ রেয়ামিলের দিকে তাকিয়ে আমাকে সমন্বয়টা ভাবতে হচ্ছে না, ডিরেক্ট আমরা সমন্বয়টা দিতে পারছি। সো ক্রয় ফেরতের একদম সাধারণ জাবেদা, কিন্তু বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরতের সাধারণ জাবেদা দিবা। ক্রয় ফেরত তো সবসময় ক্রেডিট হয়, তোমরা জানো। ক্রয় যেহেতু ডেবিট, ক্রয় ফেরত তো অবশ্যই ক্রেডিট। টাকাটা কত? 3000 টাকা। আর যেহেতু বাকিতে পাওনাদার বা প্রদেয় হিসাব, তো হিসাবভুক্ত হয়নি কখনো কখনো লেখা থাকতে পারে অলিখিত, অথবা লেখা থাকতে পারে হিসাবের বইতে লিপিবদ্ধ হয়নি, একই কিন্তু অর্থ। তারপর বলা আছে বিক্রয় ফেরত হিসাবভুক্ত হয়নি, অথবা অলিখিত বিক্রয় ফেরত, অথবা বিক্রয় ফেরত হিসাবের বইতে লিপিবদ্ধ হয়নি, অর্থাৎ জাবেদা বইতেই আমরা লিখিনি। সো জাবেদার বইতে যে লিখতে গেলে যেরকম লেখার কথা, ওই সাধারণ জাবেদাটাই আমরা দিয়ে দিব, সেটি হয়ে যাবে আমার সমন্বয় জাবেদা। তবে এটিকে আমরা বাকিতে লেনদেন হিসেবে এন্ট্রি করব। তো বিক্রয় ফেরতের জাবেদা তো সবাই জানো আশা করছি। বিক্রয় ফেরত কি? ডেবিট। বিক্রয় যেহেতু ক্রেডিট হয়, বিক্রয় ফেরত তো ডেবিট হবে, তাই না? 3000 টাকা। আর যেহেতু এটি বকেয়া, দেনাদারের সাথে সম্পর্কিত বা প্রাপ্য হিসাবের সাথে সম্পর্কিত, সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু রেওমিল এবং এই সমন্বয় থেকে সমন্বয় জাবেদাটা তৈরি করেছি। তোমরা কিন্তু ভালো করেই খেয়াল করেছো, এই সমন্বয়গুলোর ক্ষেত্রে আমার কিন্তু রেওমিলের দিকে তাকিয়ে লিখতে হয়নি। কেন লিখতে হয়নি? কারণ অধিকাংশই ছিল হিসাবভুক্ত হয়নি বা হিসাবের বইতেই লিখিনি, এই জন্যে। এখন আমি আর কার্যপত্রটি করে দেখাবো না। কার্যপত্রটি আশা করি তোমরা পারবা। তোমরা কার্যপত্রটি করে নাও, করে কমেন্ট বক্সে একটা স্ক্রিনশট আমাকে দিতে পারো, আমি দেখে নেব তোমাদের কার্যপত্রটা হয় কি না। আমার মতো করে 3টি অঙ্ক তোমাদেরকে আমি দিয়েছি। এই 3টি অঙ্ক তোমরা যদি বারবার প্র্যাকটিস করো, তোমরা অলমোস্ট সকল সমন্বয় সম্পর্কে খুব ভালো করে বুঝতে পারবা, জানতে পারবা আশা করি। আর নতুন করে তোমাদের সমন্বয় নিয়ে তোমরা কোনো প্রবলেমে পড়বা না। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার নিজের মতো করে সাজানো 3টি অঙ্ক
ঠিকঠাকভাবে করে থাকো, তাহলে আমি আশা করছি সমন্বয় নিয়ে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। তারপরেও কিছু কিছু সমন্বয় বাদ পড়েছে, এগুলো আমার মনে আছে, এগুলো নিয়ে আমি ইচ্ছা আছে আলাদা করে ভিডিও টিউটোরিয়াল করা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা যদি আমার বানানো বা আমার নিজের মতো করে সাজানো 3টি অঙ্ক ঠিকঠাকভাবে করে থাকো, আমি আশা করছি সমন্বয় বা কার্যপত্র নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তারপরেও কিন্তু কিছু কিছু সমন্বয় এখনও বাদ পড়ে গেছে, এগুলো নিয়ে আমার ইচ্ছা আছে আলাদা ভিডিও টিউটোরিয়াল করা। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তারপর তোমার অবচয় সঞ্চিতি, তারপর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কালান্তিক মজুদ সহ আরও কিছু পদ্ধতি আছে, এগুলো নিয়ে আমার ইচ্ছা আছে আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করা, যাতে করে একদম 100% তোমাদের ধারণা ক্লিয়ার হয়। কিন্তু অলমোস্ট আমি আশা করছি 90% বা 95% তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আমার সাজানো অঙ্কগুলো যদি তোমরা করে থাকো, আশা করছি তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পরবর্তী আরও 3টা টিউটোরিয়াল করব কার্যপত্রের পুরো অঙ্ক নিয়ে, তবে আবার আমার নিজের মতো করে সাজানো কোনো অঙ্ক নয়। আমি তোমাদের পাঠ্যসূচি, বিশেষ করে শ্রদ্ধেয় আমিনুল ইসলাম স্যারের বই থেকে আমি 3টি অঙ্ক নিব, ওই বই থেকে 3টি অঙ্ক নিয়ে ওই 3টি অঙ্কের পুরো সমাধান আমি তোমাদের করে দেখাবো। তারপরে কিছু সৃজনশীল প্রশ্ন, অবজেক্টিভ সহ আরও অনেক কিছুই আলোচনা করার ইচ্ছে আছে। সো তোমরা যদি আমার চেষ্টাটি ভালো লেগে থাকে তো আমার সাথে লেগে থাকো, আর আমার সাথে লেগে থাকতে গেলে তোমাকে অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যদি না করে থাকো, আর যদি করে থাকো ফাইন, থ্যাঙ্কস এ লট। আর যদি তুমি এখনও বেল আইকনে ক্লিক না করো, অবশ্যই ক্লিক করে নাও, নতুবা আমার যে রিসেন্ট ভিডিওগুলা সেগুলো নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে যাবে না। সো আমি এত কষ্ট করে ভিডিও করছি, সো আমার চেষ্টাগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এগুলো শেয়ার করো, যাতে করে তারাও উপকৃত হয়। সো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, সেই পর্যন্ত তোমরা অনেক 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 বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।